শুরু করছি প্রেম বর্ণহীন। লেখনীতে তনিমা খান। পর্ব সংখ্যা 15। সাজবেলায় ঠিক 6টা নাগাদ মোত্তাকিন কাজ থেকে ছুটি পেল। আজ আটকে রাখা দম ফেলে মোত্তাকিন অফিস থেকে বের হওয়ার জন্য উদ্যত হলে হঠাৎ করে হন্তদন্ত হয়ে ঢোকে মুহিত ইর্তেজা। তার পথ আটকে দাঁড়ায়। বয়সের ছাপে কুঁচকে যাওয়া চামড়া প্রসারিত হয় ফর্মাল বেশভূষায় আবৃত ছেলেটিকে দেখে হাসি মুখে বলে, এই তো এখন সুন্দর লাগছে, একদম বাপকা বেটা। আজ অফিসে তোমার প্রথম দিন ছিল। আমি সকালেই আসতে চেয়েছিলাম, কিন্তু জরুরি কাজে আটকে গিয়েছিলাম, তাই এখন আসলাম। এসো, 3 জন একসাথে একটু বসি, খাওয়া দাওয়া করি। শুনেছি বিয়ে করেছ, বাবাকে একটু বললেও না, আর না বৌমাকে দেখালে। মোত্তাকিন শান্ত দৃষ্টিতে তাকায় অতি উৎসাহিত লোকটির পানে। তার চোখে মুখে একটুও মায়া নেই। সম্মুখে এক লোকটির জন্য কিংবা মায়া তৈরি হওয়ার কোনো সুযোগও পায়নি। সে থমথমে মুখে বলল, আমার স্কুলের প্রথম দিন আমি একা একা স্কুলে যাব না বলে অনেক কেঁদেছিলাম, কিন্তু মামনি আমায় 2টো থাপ্পড় দিয়ে জোর করে একাই স্কুলে পাঠিয়ে দিয়েছিল। সেদিনের পর থেকে আমার জীবনে বিশেষ কোনো দিন নেই। স্কুলের প্রথম দিন, হাই স্কুলের প্রথম দিন, কলেজের প্রথম দিন, এমনকি বছরের প্রতিটা জন্মদিন একই রকম বিশেষত্বহীন ভাবে কেটে যায় আমার। বাবা মায়ের ভুল আমায় এগুলোতেই অভ্যস্ত করে তোলে। একা চলতে শিখে গিয়েছি আমি। এই জীবনে কোনো পথে আমার আর বাবা মায়ের পথ নির্দেশনার প্রয়োজন নেই। সারা জীবন এমন অমানুষের মতো বাঁচবে? অমানুষ হওয়ার পেছনে আপনাদের কর্তৃত্ব অনেকটা বেশি। মোহিত ইর্তেজার শান্ত নেত্রে তাকায়, বলে, মধুর বয়স হয়েছে, শুনেছি শারীরিক অবস্থাও অতটাও ভালো নয়। এখন অন্তত নিজের আর নিজের মায়ের ভালো বোঝার চেষ্টা করো। তোমার নিজেরও তো একটা পরিবার হয়েছে, তাদের হক আছে আমার পুরো জীবনের অর্জনের উপর। শুধু শুধু কেন কষ্ট করছো সবাই? আমরা চাইলে সবাই ভুলে একসাথে একটা সুন্দর জীবনযাপন করতে পারি। এক সাইড ডোরের দিকে পা বাড়ানো মোত্তাকিন ফিরে তাকায়, মৃদু হেসে বলে, সুন্দর জীবনযাপন? আপনি কি আমায় মায়ের যুবতী বয়সের শখ আহ্লাদগুলো ফিরিয়ে দিতে পারবেন? একটা মেয়ের স্বামী সংসার নিয়ে বোনা স্বপ্নগুলো ফিরিয়ে দিতে পারবেন? আমার শৈশব ফিরিয়ে দিতে পারবেন? পারবেন আমার স্কুলের প্রথম দিন ফিরিয়ে দিতে, যেখানে সবাই বাবা মায়ের হাত ধরে স্কুলে যেত আর আমি বেঞ্চের এক কিনারে চুপ করে বসে থাকতাম? আমার খেলা করার মতো, টিচারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মতো কেউ থাকতো না। পারবেন না। মোহিত ইর্তেজা হারিয়ে ফেলে নিজের অবশিষ্ট জোরটুকু। স্নান সুরে অনুনয় করে বলে, আমায় ক্ষমা করা যায় না? আমাদের ফেলে আসা দুর্বিষহ জীবনটা শুধরে দিন, আমি ক্ষমা করে দিব। আমি এখানে শুধু 5 মাস কাজ করব, যতদিন না অ্যাডভান্সের টাকাগুলো শোধ হয়। আসছি। তুমিও এই কোম্পানির একজন অংশীদার। জীবনে পারলাম না নিজের বাবার ভালোবাসা অংশীদার হতে, সেখানে তার সম্পত্তির অংশীদার হয়ে কি করব? মোত্তাকিন তাচ্ছিল্য হেসে বলেই বেরিয়ে যায় অফিস থেকে। চির অপরাধী সাব্যস্ত মোহিত ইর্তেজা সেখানে নতশির দাঁড়িয়ে থাকে। এক একটা দীর্ঘশ্বাসের সাথে বিলীন হয়ে যেতে থাকে স্ত্রী সন্তানকে কাছে পাওয়ার শেষ আশাটুকু। খুব ভালো লাগার জোরে একদিন নিজেকে দমাতে না পেরে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। মধুকে নিজের করে রাখার পরিকল্পনা করেছিল। মেয়েটি আস্ত এক মায়া ছিল। যে কয় বছর সংসার করার সৌভাগ্য হয়েছিল, সেই কয় বছর জীবনের সুখের অন্ত ছিল না। কিন্তু কোথাও না কোথাও যে তার কাজে ভুল ছিল, মারাত্মক ভুল, যার শাস্তি এতটাই করুণ যে মৃত্যুর কালেও বোধহয় ক্ষমা মিলবে না। সে বলহীন পা বাড়ায় ছেলের কক্ষের দিকে, বাড়ালে গতিরোধ হয়। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে মিরশাদ শটান হয়ে দাঁড়িয়ে আছে, চোখ মুখ অভিব্যক্তিহীন। মোহিত ইর্তেজা টলটল নেত্রে ছেলের পানে তাকায়। বুঝদার হওয়ার পর থেকে বাবাকে সহানুভূতি জানিয়ে আসা মিরশাদ আজ আর সহানুভূতি দেখাতে পারল না। সে আফসোসের সুরে বলল, তুমি একজন নারীর সকল অনুভূতি গলা টিপে মেরে ফেলেছ, আর একটা শিশুর শৈশব ধ্বংস করে দিয়েছ। কিছু জিনিসের সৌন্দর্য নিহাত থাকে নির্দিষ্ট সবরতির মাঝে। মধুমিতা মা তোমার ভালোবাসা ছিল বলেই তুমি তাকে যে কোনো পরিস্থিতিতে আপন করে নিতে পারতে না। এটা অন্যায় ছিল পাপা।
তুমি অন্যায় করেছ আমার মায়ের সাথে, আমার আর আমার বোনের সাথে, মধুমিতা মায়ের সাথে। আর ওই যে উচ্ছৃঙ্খল উগ্র বিগড়ে যাওয়া ছেলেটি রাগ দেখিও না। ওর তুমি সবচেয়ে বেশি অন্যায় করেছ। ও তো জীবনে বাবার আদর পায়নি। আমি তাকে কখনো নিজের থেকে দূর করতে চাইনি মিরশাদ। মোহিত ইর্তেজা আর্তনাদ সুরে বলল। মিরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, কাছে রাখারও কোনো উপায় রাখুনি। মিরশাদ বেরিয়ে যায় সেখান থেকে। এই জীবনে যে বাবার এই কৃতকর্মের জন্য কখনো একটা খারাপ কথা ব্যবহার করেনি, কিন্তু আজ ওই ছেলেটার বাবার জন্য সুপ্ত আর্তনাদ সে নিতে পারেনি। তারও যে একটা ছেলে রয়েছে। ইন্দুবালা বাবার জন্য আর ভাইয়ের জন্য দুটো শার্ট কিনেছে। সন্ধ্যা নাগাদ সেগুলো দিতে বের হবে। মধুমিতা তখন টিভিতে সদ্য শুরু হওয়া সিরিয়াল দেখতে বসেছে, হাতে পপকর্ন। স্টার জলসা, জি বাংলা সিরিয়ালের আসক্ত মধুমিতা। এটা তার একটা বাজে অভ্যাস, মোত্তাকিনের ভীষণ অপছন্দের। তবে সে কখনো কিছু বলে না। মায়ের একাকিত্বের সঙ্গে এতটুকুই থাকুক না। ইন্দুবালা কক্ষ থেকে ব্যাগ হাতে বের হয়। মধু, আমি একটু আব্বুকে এগুলো দিয়ে আসি। মধুমিতা পপকর্ন খেতে খেতে ফিরে তাকায়। সাবধানী বার্তা ছুড়ে বলে, যাবি আর আসবি, এগুলো দিয়ে 1 মিনিটও বসবি না। ইন্দুবালা স্মিত হাসে। মধুমিতা কপাল কুঁচকে বলে, হাসলি না? ওই ওই কুচুকনিদের তুই সুযোগ দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছিস। হাসিস না, ওই কুচুকনিদের তুই সুযোগ দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছিস। মুখে মুখে তর্ক করে জোরপূর্বক কখনো কিছু হাসিল করা যায় না মধু। ওপরওয়ালা তো আছেই। ইন্দুবালা মিহিসরে বলেই বেরিয়ে যায় ঘর থেকে। ঘরে গিয়ে ভাইকে পেল, বাবাকে পেল না ইন্দুবালা। তাহমিনা আর চোখে তাকিয়ে বলল, সামনে মুদির দোকানে গিয়েছে তোর আব্বু, এসে যাবে এক্ষুনি, বস। নাকি বিয়ে হয়েছে থেকে বাপের বাড়ি আর 1 মুহূর্ত থাকবি না? ইন্দুবালা শুধু শান্ত দৃষ্টিতে তাকায়। প্রতিবারের ন্যায় আজ কিছু বলে না। সোফায় পা গুটিয়ে বসতে ইনসিয়ার ছুটে ছুটে আসে। বসার ঘরে এক কিনারায় বসে আছে ইনসিয়ার নানু। সে বাঁকা চোখে তাকায়। কার্পেল কালারের একটা ব্ল্যাক প্রিন্টের শাড়ি, হাতে 2টো সোনার চুড়ি, কানে সোনার কানের দুল আর নাকে নথ। এতটুকুতেই বৈবাহিক সাজসজ্জা চেয়ে শুধায়, যা বাসর ঘরে কিছু দিয়েছে টিয়েছে? ইন্দুবালা নানুর দিকে তাকায়। মিহিসরে বলে, বাসর ঘরে বাধ্যতামূলক কিছু দিতে হবে? এমন তো কত কিছুই কিনে দিল সেই দিন। আর কি প্রয়োজন? শাক দিয়ে মাছ ঢাকিস না, সবাইকে এমনি অনেক কিছু দেয়, কিন্তু বাসর ঘরে আলাদা করে কিছু দিতে হয়। নানুর কথায় ইন্দুবালা চুপ রইল, আর কিছু বলতে ইচ্ছে করে না। ইনসিয়া প্রসন্ন হয় এই সংবাদে। সে প্রসন্নতা লুকিয়ে মেকি দুঃখে কণ্ঠে বলল, তুই এই নিয়ে মন খারাপ করিস না, সবসময় ভাববি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা তো চিন্তায় ছিলাম তোর কপালে অতটুকুও জুটবে কিনা। মোত্তাকিনের মতো বেকার মানুষ তাও অনেক দিয়েছে, তুমি আবার বাসর ঘরে আশা করো নানু? আমি জানতামই ওকে কিছু দেবে না। বিয়ের সময় তো লোক দেখানোর জন্য অতটুকু দিয়েছে, হয়তো মানুষ নিন্দা করবে না। আমি এটাও জানি যে ওই মধুমিতা আর মোত্তাকিন যে ওকে মাথায় তুলে নাচতেছে তা ক্ষণিকের লোক দেখানো। একসময় দেখবি সংসার করার সুখ মিটে গেলে মাথা থেকে ঝেড়ে ফেলবে। সবাই চায় তার ছেলের জন্য সুন্দর একটা বউ হবে। মোত্তাকিনও দুনিয়া চষে বেড়ানো ছেলে। মন ভরে গেলে দেখবি একটা সুন্দর মেয়ে নিয়ে এসেছে। একের পর এক নিজ মন্তব্য করা নানুর কথায় ইন্দুবালা থমকে গেল। যেখানে সদ্য বিয়ের উজ্জ্বলতা এখন যায়নি, মুখ থেকে সরেনি, সেখানে কিনা কেউ এত বড় কুৎসিত মন্তব্য অবলীলায় বলে দিল। ভয়ে কুকড়ে গেল অন্তঃস্থল। এতদিনের লালন করা হীন মন্যতা আরো দৃঢ় হয়। ইন্দুবালা ঢোক গিলে নিজেকে সামলায়। তন্মধ্যে তাহমিনা পাংশুটে মুখে বলল, তা ঠিক বলেছ আম্মা। বিয়ের প্রথম যা আহ্লাদ করবে, এরপর যদি ছুঁড়ে ফেলে দেয় তখন আমাদের ঘরে এসেই উঠবে। ইন্দুবালা হাত আহত কেঁপে উঠল। গায়ের রঙের হীনমন্যতা কাটিয়ে নতুন জীবন উপভোগ করার আগেই ভেঙে যাওয়ার কথায়
সত্যি যদি এমন হয়, মানুষের তো বদলাতে সময় লাগে না। মোত্তাকিনের যদি একটা সময় গিয়ে মন হয় তার মতো মেয়ের সাথে সংসার করা সম্ভব নয়, তখন সুস্থ মস্তিষ্কের ঘরে এলো মুহূর্তে ইন্দুবালা মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল সদ্য গেঁথে দেওয়া ভয় আর হীনমন্যতায়। মা আর নানুর দিকে তাকিয়ে ক্ষীণস্বরে বলল, তোমাদের উপর বোঝা না হতে হয়, এর জন্য হলেও যেন আমার সংসার মৃত্যু পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়, দোয়া করো তোমরা। কোনো মতে এতটুকু বলে ইন্দুবালা ব্যাগ ছেড়ে ছুটে বেরিয়ে যায়। মোত্তাকিন, বিয়ে করলে বউকে দেখালি না? তপনের কথায় মোত্তাকিন দৃষ্টি তাক করে তাকায় তার পানে। কাজের স্বার্থে ক্ষুদ্র মানমালিন্য মানিয়ে নিতে চলতে হচ্ছে দুজনকেই। এক কক্ষের মধ্যে গোল করে বসে সকলে উৎসুক নয়নে তাকায় মোত্তাকিনের দিকে। মোত্তাকিন বরাবর না শান্ত নিরুদ্রেক কণ্ঠে বলে, বিয়ে করছি, তোদের লেনাদেনা শুধু মিষ্টি আর অভিনন্দন পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত। মিষ্টি তো খাইয়েছি, কিন্তু তোরা অভিনন্দন জানাসনি। তখন খিকখিক করে হাসল, রসিকতার সুরে বলল, তোর কথায় বেদে হাসি পাইতেছে ভাই। এমন ভাবে কথা বলছিস যেন বিশ্ব সুন্দরী তোর বউ, তাই লুকিয়ে রাখছিস। ভয় নেই, তোর বউয়ের দিকে কোন নজর দেবে না। নজর দেওয়ার মতো কিছু থাকলে তো তুই কি ভেবেছিস আমরা একদম কিছু জানবো না? তুই বিয়ে করছিস তার আমরা জানবো না? তা কি হয়? পাত্রীর নাম ইন্দুবালা, সরকারি হাই স্কুলের ফিজিক্স টিচার, কালো কুচকুচে একটা মেয়ে, বয়স 30। বিয়ে হয় না। তুই দয়া করে দেখিয়ে বিয়ে করেছিস বলে তপন পকেট থেকে ফোন বের করে সবার দিকে তুলে ধরলো। স্ক্রিনে ভাসছে ইন্দুবালার মুখটি। সকলে অবাক হয়ে থাকার মোত্তাকিনের দিকে। একজন দুধের মতো ফর্সা, আরেকজন কয়লার মতো কালো। মোত্তাকিন শান্ত স্থির থাকে, এটা বোধহয় তপনের একদমই পছন্দ না। প্রত্যেকবার তার অশান্তির কারণ হয়, এবারও হলো। তপনের ফোনটা এক লাথি ছিটকে দেওয়ালে বাড়ি খেয়ে নিমিষে চুরমার হয়ে গেল। সকলে চমকায়। তপন চমকানোর আগে মোত্তাকিন তেড়ে এসে তার কলার চেপে ধরে। আমি চুপচাপ থাকি, এটা তো সহ্য হয় না, তাই না? তো সাহস কি করে হয় আমার পেছনে স্পাইগিরি করার? তোকে বারণ করেছিলাম না ব্যক্তিগত বিষয় নিয়ে টানা হেঁচড়া করবি না? আমি স্বেচ্ছায় বিয়ে করি নাকি দয়া করে বিয়ে করি, তাতে তোর কি শালা? মোত্তাকিন উচ্চস্বরে চেঁচিয়ে উঠল। বসে শান্ত চোখে উগ্র মেজাজের ছেলেটিকে দেখে থমথমে মুখে বলে, মোত্তাকিন সাবধান, আমি এখানে আছি কিন্তু। মোত্তাকিন ছেড়ে দেয়। বশিরের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়, আঙুল তুলে হিসিয়ে বলে, আমি বরাবর বলি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো ঘাটতে না ভাই, কিন্তু ও বরাবর একই কাজ করে। এটা ও কিছু করেনি, আমি ওকে তোর বউর ছবি দিয়েছি। তুই আমার সাথে কাজ করিস মোত্তাকিন, তোর সকল খবর পঙ্গানুপঙ্গ ভাবে আমার কাছে থাকবে, এটাই স্বাভাবিক। এখন কি আমায়ও মারবি? মোত্তাকিনের মেজাজ তার সক্রিয়তায় হারায়, হীনতায় ভোগে। উপচে পড়া রাগ দমনের বৃথা চেষ্টায় মগ্ন হয়। বসে স্মিত হাসল। মোত্তাকিনের অন্যরকম লাগে হাসিটা। রাত তখন 10:10। বইয়ের হাতে বিছানায় আধশোয়া হয়ে বসা ইন্দুবালা এক দৃষ্টিতে মেঝেতে হাঁটাচলা করা ছোট্ট পিঁপড়াটাকে দেখছে। মস্তিষ্কের ঘুরপাক খাচ্ছে মা নানুর বলা কথাগুলো যদি ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে হতো তবে মোটেই সে এগুলো পাত্তা দিত না। কিন্তু এগুলো তো ভ্রান্ত নয়, ভ্রাম্য নয়। ছোট থেকে সে এগুলো দেখে আসছে। অবজ্ঞা, অবহেলা, স্বার্থ হাসিল করে মানুষগুলো জীবন থেকে কেমন মিলিয়ে যায়। তন্মধ্যেই কলিং বেল বেজে উঠল সশব্দে। ইন্দুবালা তাকায় দেওয়াল ঘড়ির দিকে। দৃষ্টিতে আবারও একবার মলিনতা ছুঁয়ে যায়। মধুমিতা 10টা নাগাদ ঘুমিয়েছে। সারাদিন শেষে শরীর ভেঙে আসে। এখন ইন্দুবালার উপর ভরসা করে সে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে। মধুমিতার ভবিষ্যতে তার বেপরোয়া ছেলেটিকে ঠিক করার ক্ষমতা নাকি একমাত্র তার আছে? ভীষণ অভ্যন্তর এক কথা। বিয়ের 1 সপ্তাহে যে রাত একটা ব্যতীত ঘরে ফেরেনি, সে আগামী 10 বছরেও ফিরবে কিনা তার নিশ্চয়তা কি?
ইন্দুবালা বই রেখে ধীর কদমে গিয়ে সদর দরজা খোলে। ফরমাল পোশাকে ছেলেটিকে দেখে কিয়ৎকাল তাকিয়ে রইল, অতঃপর নীরবে পথ ছেড়ে দেয়। মুত্তাকিনও গটগট করে ঘরে চলে যায়। ফিরে আসে গোসল শেষে, মাথা মুছতে মুছতে খাবার টেবিলে সাজিয়ে রাখা খাবার খেতে বসে পড়ে। নীরবে নির্ভুতে খাবার খেয়ে আবার ঘরে চলে যায়। ইন্দুবালা সব গুছিয়ে রেখে নিজেও ঘরে চলে আসে। বইয়ের ফেলে রাখা অবশিষ্ট কাহিনীগুলো জানতে মনোযোগী হয়। মুত্তাকিন সিগারেট নিয়ে বারান্দায় গেলেও তবুও মেজাজ খারাপের কারণে ইচ্ছে হয় না খেতে। সব ছেড়ে সে বিছানায় এসে ধপ করে উবু হয়ে শুয়ে পড়ল। বৃহৎকাল বাদ মাথা কাত করে তাকায় অন্যদিকে ফিরে শোয়া ইন্দুবালার দিকে, যে কিনা নীরবে এক মনে বইয়ের দিকে আছে। কালচে মুখটা আজ অস্বাভাবিক কালো লাগছে। সর্বদা এই মুখটিতে হাসি চঞ্চলতা একটা চমৎকার সৌন্দর্য থাকে। সে ধীরস্থির এগিয়ে যায়, ঠিক মেয়েটির পাশ ঘেঁষে ফিরে আলতো হাত গলিয়ে দেয় আঁচল ভেদ করে উদরে। নিচে গাল রাখে মেয়েটির গালের উপর। ঈশ্বর কেঁপে উঠে মেয়েটির জড়ালো হাত জড়িয়ে ধরে শুধায়, মন খারাপ? ইন্দুবালা শক্ত হয়ে গেল, ধীমি কণ্ঠে জবাব দেয়, না। ও, তবে মুখ কালো কেন? মস্তিষ্কে চলা বিভাগগুলো কাছে হার মানা ইন্দুবালা নিজের মধ্যে তখনও জিতে যাওয়ার প্রচেষ্টায় মগ্ন। সে বিশ্বস্ততা খুঁজতে চায়, কিন্তু পেরে ওঠে না। এগুলো নিশ্চয়ই বৈবাহিক সম্পর্কে জোরে অনুভূতিহীন কিছু আচরণ, কিন্তু তার অন্তঃস্থল যে একটু ভালোবাসা বিশ্বস্ততা খুঁজে। সে থমথমে মুখে বলল, বই পড়ার সময় কেউ হেসে হেসে বই পড়ে না। অনুভূতির প্রকাশে সর্বদা ব্যর্থ ছেলেটির রাগ ব্যতীত কিছুই তেমন প্রকাশ করতে জানে না। সে অনুভূতিহীন মেনে গিয়ে বললে, ও, তাহলে একটা চুমু খাই। রোজকার এমনই এক আবদার শোনা যায়। এই আবদার করে মুত্তাকিন তর্ক বিতর্ক শেষে ঘুমিয়ে পড়ে। রোজকার মতো ইন্দুবালাও আজও সৌজন্য কণ্ঠে নারকোচ করে, একদম না, হাত সরা। তবে মুত্তাকিন প্রতিদিনের ন্যায় 2-3 কথায় মেনে গেলেও আজ মানল না। সে ক্ষেপে যায়, বরং আরো জোরালো হাতে জড়িয়ে ধরে কপাল কুঁচকে শুধায়, কেন হাত সরাবো? কেন? আমার বউ, আমি জড়িয়ে ধরে ঘুমাবো? ক্রমশই উক্ত হাতটা গভীরভাবে ছুঁয়ে যেতে ইন্দুবালা হাঁসফাঁস করে ওঠে। রাগ দমিয়ে ধিমি কণ্ঠে বলে, আমার অস্বস্তি হচ্ছে মুত্তাকিন। মুত্তাকিনের চোখে মুখে ঘোর আপত্তি দেখা গেল এমন কথায়। সে এক ঝটকায় মেয়েটিকে ঘুরিয়ে বিছানায় চেপে ধরে শুধায়, হ্যাঁ রে ইন্দু, তোর কি মনে হয় তোকে আমি দয়া দেখিয়ে বিয়ে করেছি, নাকি শোকেছে সাজিয়ে রাখার জন্য বিয়ে করেছি, নাকি তুই কোনো সিরিয়ালের নায়িকা? কোনোটাই না। তোকে বিয়ে করেছি স্বেচ্ছায়। তাই তুই এই গিরিগিটির বেশ থেকে বেরিয়ে আমার উপর বউয়ের বেশ ধর, নয়তো পরে তোকেই বিপাকে পড়তে হবে। কেননা তোকে আমি এক রত্তি ছাড় দিচ্ছি না। আর 5টা বউয়েরা যেমন ঘর সংসার সামলায়, স্বামীর সেবা করে, স্বামীর সেবা করে, স্বামীর ভালোবাসায় হাসি মুখে গ্রহণ করে, তোকেও করতে হবে। পারবো না। ইন্দুবালার তেরা কণ্ঠ। এটা নিতান্তই তার অনিচ্ছাকৃত আচরণ। কেন তার অন্তঃস্থল ভালোবাসা খুঁজে বেড়ায়? মুত্তাকিন ভয়াবহ রেগে গেল। সে রেগে বলে, তুই পারবি, তোর বাপ পারবে। সেটাই, তুই আমার বাপকে এনে চুমু খা। অসভ্য মেয়ে, আমি রাগাবি না। আমি তোকে যখন ইচ্ছা ছোবো, চুমু খাবো, আর তুই তা হাসি মুখে গ্রহণ করবি। একদমই করব না। সারাদিন একবার ফোন দিয়েছিস? জিজ্ঞাসা করেছিস কি করছি, খেয়েছি কিনা? আমি ফোন দিচ্ছি তাও ধরিসনি। রাতে এসেছিস আহ্লাদ করতে? দূরে সর, আমার ধারে কাছে আসলে তোর খবর আছে মুত্তাকিন। ইন্দুবালা তেরা হলে মুত্তাকিন তার রাজা। সে মেয়েটিকে আরো জোরালো ভাবে চেপে ধরে তেজি কণ্ঠে বলে, এসেছি কাছে, কি করবি? তুই দেখ, তোকে চুমু খাচ্ছি। বলে তার চোখে মুখে অঝোর চুমু খেতে লাগলো মুত্তাকিন। ছোট ছোট কিছু চুম্বনে যে কখন অনুভূতিহীন সম্পর্কটাকে টেনে হিঁচড়ে গভীরে নিয়ে যায় তা কেউ টের পেল না। কখন যে একটু একটু অনুভূতি আছড়ে পড়ে সম্পর্কে তা বোঝে না কেউ। রাগের প্রতিফলন
রাগের প্রতিফলন অচিরে আলতো স্পর্শে পরিণত হতে থাকে। প্রতিরোধ স্পর্শ স্থির হয় ঠিক একে অপরের ওষ্ঠদ্বয় শীতল স্পর্শে। ইন্দুবালার দেহ শীতল হয়ে আসে মোত্তাকিনের রাগও। আলতো স্পর্শে জগৎ ভুলে বসা মোত্তাকিন হঠাৎ করে হকচকিয়ে হয় হু হু করে কান্না শব্দে। অবিলম্বে দূরে সরে যায় মোত্তাকিন, হকচকায় ইন্দুবালাকে ফুপিয়ে কাঁদতে দেখে। মোত্তাকিন অপ্রস্তুত হয়, ব্যস্ত কণ্ঠে বলে, এই কাঁদছিস কেন ইন্দু? সরি, আজ ছুঁয়ে দিচ্ছি না তোকে। এই দেখ, আমি দূরে সরে যাচ্ছি, কাঁদিস না, চোখ খোল দেখ। মোত্তাকিন তড়িঘড়ি করে তার উপর থেকে উঠতে গেলে কম্পিত একটু হাত তার টি শার্ট মুঠোবন্দি করে নেয়। মোত্তাকিন মাথা নুইয়ে দেখে বক্ষস্থলে টি শার্ট আঁকড়ে ধরেছে হাতটি। অতঃপর আলতো হাতে মেয়েটির গাল ছুঁয়ে নরম কণ্ঠে ডেকে ওঠে, ইন্দু চোখ খোল, আর বিরক্ত করব না। আই সোয়ার। ইন্দুবালা চোখ খোলে, অনবরত গড়িয়ে পড়া অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে তীর করে কেঁপে ওঠা ওষ্ঠ নেড়ে নিজের মধ্যে চলা হীনমন্যতা আর দ্বন্দ্ব প্রকাশ করে বলে, তুই কি আমায় কয়দিন পর ছুঁড়ে ফেলে দিবি? মোত্তাকিন ভড়কে যায় আরেক দফা, ভুকুচকে শুধায়, এ কেমন কথা? ইন্দুবালা শ্বাস ফেলে, ঠিক অবুঝের ন্যায় বলে, সবাই বলতো আমি কালো বলে আমায় কেউ ভালোবাসবে না, স্বামীর ঘরেও কখনো সম্মান পাবো না। তবে তুই কেন এত সম্মান ভালোবাসা দিচ্ছিস? তুই তো বেটার কাউকে ডিজার্ভ করিস। এসব কি তবে মিথ্যা? কয়েকদিন পর কি এসব পাল্টে যাবে? তুই আমায় ছুঁড়ে ফেলে দিবি, অবজ্ঞা করবি, দুর্ব্যবহার করবি? মোত্তাকিন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অবুঝের ন্যায়। কিয়ৎকাল হতবুদ্ধি হয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করল কথার মর্মার্থ। অতঃপর স্মুথ কণ্ঠে বলল, বিবাহিত মানুষের জন্য বেটার বলে কিছু হয় নাকি? তার জন্য তো তার বই গুড, বেটার বেস্ট। সবাই সুন্দর, কিন্তু আমি তো দেখতে বিশ্রী। সবার বউ সুন্দর, কিন্তু আমি তো দেখতে বিশ্রী। মোত্তাকিন কান্নার কারণে বুঝতে পেরে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। শুধাই, ধর, এখন কোনো এক দুর্ঘটনায় আমার চেহারা ঝলসে গেল, তখন কি তুই আমায় ছেড়ে চলে যাবি? ইন্দুবালা নাবোধক মাথা নেড়ে বলল, কখনো না। কেন? ইন্দুবালা অবুঝের ন্যায় বলল, আমি আমার স্বামীকে ছেড়ে চলে যাব কেন? একটা মেয়ের জন্য তার স্বামীই সবকিছু হয়। মোত্তাকিন হাসলো তার কথায়, মুগ্ধ কণ্ঠে বলল, জীবন সঙ্গী হিসেবে আমি একজন ভালো মানুষ চাই। মানুষকে দেখিয়ে বেড়ানোর জন্য কোনো সুন্দর শোপিস চাই না। আর আমি আমার সবকিছু আমার বউ পেয়ে গেছি, এখন তোকে তার প্রাপ্য দিতে হবে, অনেক অনেক ভালোবাসতে হবে। তারপর একদিন দুটো ছোট্ট মোত্তাকিন আর ইন্দুবালা এনে একটা ভরপুর সংসার বানাতে হবে। তাদের নিজেদের হাতে বড় করতে হবে। স্কুলের প্রথম দিন থেকে পড়াশোনার জীবনের শেষ দিন পর্যন্ত তাদের সঙ্গ দিতে হবে। তাদের একটা উজ্জ্বল শৈশব থেকে শুরু করে একটা উজ্জ্বল জীবন দিতে হবে। এই পথটুকুতে আর কখনো এই গায়ের রং কে বাধা হিসেবে নিবি না, বুঝলি? ইন্দুবালা বোঝে না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। যেখানে মা নানু বলেছিল এই ছেলেটা তাকে 2 দিন পরে ছেড়ে দেবে, সেখানে ছেলেটা তাকে নিয়ে একটা লম্বা যাত্রার স্বপ্ন দেখছে। বেকুব মেয়ে। মোত্তাকিন তার গাল চাপড়ে হেসে অপর প্রান্তে চলে যায়। লাইট নিভিয়ে কোলবালিশ আঁকড়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। ইন্দুবালা মিইয়ে যায়। এতদিন ছেলেটির সাথে দূরত্ব বজায় রেখে চলেছে এই হীনমন্যতার কারণে, কিন্তু এখন আর হীনমন্যতার সংকীর্ণতা নেই অন্তরস্থলে। ছেলেটিকে নিজ দায়িত্বে তা দূর করে দিয়েছে। সে চোখের পানি মুছে মহন্য গতিতে এগিয়ে যায়। মোত্তাকিনের বাহুডোর থেকে নিজের উদ্রেক কোলবালিশ সরিয়ে সেথায় শুয়ে পড়ে। মোত্তাকিন 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে বক্ষস্থলে লেপ্টে যাওয়া দেহটিকে। বন্ধ নেত্রে মোত্তাকিন গম গম স্বরে বলে, কি চাই? ইন্দুবালা সতর্ক কণ্ঠে বলল, পুরনো কোলবালিশের ঘুমাতে নেই, নতুন কোলবালিশ জড়িয়ে ঘুমাতে মজা। মোত্তাকিনের ওষ্ঠকোণে অলস গতিতে বেঁকে যায়। কিছু বলে না, সেভাবেই ঘাড়ে মুখ গুজে শুয়ে থাকে। ইন্দুবালা কিয়ৎকাল বাদ ক্ষীণ কণ্ঠে বলল, দুঃখিত।
সহসা অন্ধকারে আন্দোলিত হয় গম্ভীর কণ্ঠ। ঘুমা, এখনো রাগ করে আছিস? ঘুমাতে বলছি, ঘুমা। একবার ঘুম নষ্ট করলে তোর খবর আছে। একটা না, সখানেক চুমো খাবো। খা, সমস্যা নেই। ইন্দুবালার নিরন্তর স্বর কর্ণগোচর হতে না হতে মোত্তাকিন এক ঝটকায় মেয়েটিকে বিছানায় চেপে ধরে। ফিসলে হেসে হিসিয়ে বলে, চুমু খেতে দারুণ মজা ইন্দু। আগে বুঝলে আরো আগে টেস্ট করতাম। ইন্দুবালা তেতে উঠে এহেন কথাই, তাতে দাঁত চেপে শুধায়, আগে কিভাবে টেস্ট করতি? তোর বিয়ে তো হলো 1 সপ্তাহ আগে। কেন, ইনা মিনা টিকা ছিল না? মোত্তাকিনের কথা শেষ হতে না হতে ধুম করে এক প্রচন্ড আঘাত ছুঁয়ে গেল তার বক্ষস্থল। ইন্দুবালা রাগে চেঁচিয়ে ওঠে, অসভ্য, বেয়াদব, ইত। কটু কথাগুলো ওষ্ঠধার আড়ালেই থেকে গেল। জীবনের দ্বন্দ্ব, দুঃখ, হীনমন্যতা, সংকীর্ণতা, লাঞ্ছনাগুলো সেই পর্যায়ে গিয়ে থমকে গেল অচেনা উত্তপ্ত স্পর্শের শিহরণে। অনুভূতি সর্বোচ্চ শিখরে থাকা ইন্দুবালা অনুভব করল পৃথিবীর সবচেয়ে দুর্লভ প্রাণীটি সে। একটু ছোঁয়াতে কেমন নিজেকে খুইয়ে বসল। ভালোবাসা, অভালোবাসার সংজ্ঞাগুলো অপ্রকাশিত থেকে গেল। অগ্রাধিকার পায় বৈবাহিক জীবনের সবচেয়ে সুন্দরতম কিছু অনুভূতি।